আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে 12টি ইউনিট। প্রথমবারের মতো সাবেক সরকারের মন্ত্রী সচিব সহ 14 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির আজ। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগ। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর, বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত, বলেছে বিএনপি। রাজনৈতিক দলের স্বেচ্ছাচারিতা ঠেকাতে সংস্কার চান আন্দোলনকারীরা। এবং বিশ্বের তাপমাত্রা আরও 2 ডিগ্রির বেশি বাড়লে ভয়াবহ বিপর্যয়ের সতর্কবার্তা। জলবায়ু সম্মেলনের আলোচনায় কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে হচ্ছে বিস্তারিত সংবাদে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাটে ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে ভোর 5টা 10 মিনিটে গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে। সোনারগাঁও, গজারিয়া বিসিক, বন্দর, কাতপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট 12টি ইউনিট কাজ করছে। প্রথমবারের মতো সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, উপদেষ্টা, সচিব ও সাবেক একজন বিচারপতি সহ 14 জনকে জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে বিচারের জন্য আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। সাবেক 10 মন্ত্রী সহ 14 জন হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, আব্দুর রাজ্জাক, গোলাম দস্তগীর গাজী, শাহজাহান খান, ডাক্তার দীপুমণি, ফারুক খান, কামাল আহমেদ মজুমদার, হাসানুল হক ইনু, রশেদ খান মেনন, জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক এলাহি চৌধুরী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। বর্তমানে অন্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন 14 জন। এর আগে 27 অক্টোবর রাষ্ট্রপক্ষের 2টি আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দেন। 5 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে 50টিরও বেশি অভিযোগ জমা পড়েছে। 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার ও পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন মাজহারুল হক মান্না। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মান্না, অভিযুক্ত 14 জনকে আদালতে কখন হাজির করা হবে? আর নিরাপত্তা সহ আদালত এলাকার সার্বিক অবস্থা এখন কেমন? হাসিব, আপনি যেমনটা বলছিলেন যে আজকে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনারা জানেন যে এর আগে মানবতা বিরোধী অপরাধের বিচার অনুষ্ঠিত হয়েছিল। এখানে বেশ কয়েকজনের বিচার হয়েছে। এই প্রথমবারের মতো আমরা দেখতে পেয়েছি যে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, গণহত্যার যে অভিযোগ আছে, সেই হত্যার অভিযোগে 27 অক্টোবর একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে। সেখানে 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এর মধ্যে যতটুকু জানা গেছে যে সেই গ্রেপ্তারি পরোয়ানার আলোকে ইতিমধ্যে অন্য মামলায় মূলত 14 জন মতো আসামি কারাগারে আছেন অন্য মামলায়। তাদেরকে আজকে হাজির করবেন। তাদের মধ্যে আপনারা জানেন সাবেক মন্ত্রী আনিসুল হক,
তারপরে শাহজাহান খান আছেন, আব্দুর রাজ্জাক আছেন, দীপুমণি আছেন, এরকম 10 জন মন্ত্রী, 2 জন উপদেষ্টা আছেন, সালমান এফ রহমান এবং তৌফিক এলাহি। এর মধ্যে একজন সাবেক বিচারপতি আছেন আপিল বিভাগের, শামসুদ্দিন চৌধুরী মানিক, এবং জাহাঙ্গীর আলম সাবেক স্বরাষ্ট্র সচিব। এই মিলিয়ে 14 জন আসামিকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। আমাদের ভেতর থেকে জানানো হয়েছে যে ঠিক 10:30 থেকে 10:30টার মধ্যে ওনারা হাজির করবেন এই ট্রাইব্যুনালে আসামিদের। এবং একটি বিষয় হলো যে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়েছে। আপনার 10:30টার আগে ওনারা যখন ট্রাইব্যুনাল এজলাসে আসন গ্রহণ করবেন তখনই শুধু সাংবাদিকরা, আপনারা জানেন আমরা কিন্তু যে মূল যে ট্রাইব্যুনাল সেটা কিন্তু বেশ ভিতরে, আমরা বাইরে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের সেই সময়টাই প্রবেশ করতে দেওয়া হবে। সেক্ষেত্রে আসামিরা যখন প্রবেশ করবেন হয়তো বেশ 2টি গেট আছে, কোন গেট দিয়ে প্রবেশ করেন আমরা হয়তো দেখানোর চেষ্টা করব যে আসামিরা কোন সময়টাই এখানে আসেন। আর যেটুকু আপনি জানেন যে এরকম নিরাপত্তা আমরা ইতিপূর্বে মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে অনেক কঠোর নিরাপত্তা দেখেছি। এখানে নিরাপত্তা আছে, তবে অত কঠোরতা নেই। সব মিলিয়ে আমরা আশা করছি যে ঠিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে 10:30টায় বসবার কথা সেই সময় বিচার কাজ শুরু হবে এবং ওই সময় আমরা প্রবেশ করার অনুমতি পাবো। পরবর্তী পদক্ষেপ কি হয় আমরা যতটুকু জানি যে হাজির করার পর তাদেরকে এই যে আগস্টে যে গণহত্যা অভিযোগ আছে এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে। এরপর হয়তো নতুন কোনো তারিখ দিবে, যেহেতু এখনও এই আসামিদের বিরুদ্ধে তদন্ত চলমান আছে। এটি আপনি জানেন তদন্ত প্রতিবেদন দেবে, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পরে বিচার প্রক্রিয়া শুরু হবে। সেটি আসলে অনেক দেরির বিষয়, কিন্তু এই যে পেছনে আমরা যে ভবনটি দেখছি এই ভবনে কিন্তু এখনও বিচার কাজ শুরু হয়নি, শুরু হবে। এটি সংস্কার কাজ শেষ হয়ে গেছে, এখন আনুষঙ্গিক কাজ এগুলো শেষ করার পথে। এরপরে হয়তো মূল যে বিচার কাজটি শুরু হবে সেটি এই মূল ভবনে হবে। এখন যেটি চলছে পাশাপাশি একটি টিন শেড ভবনে বিচার কাজ চলছে। আসিফ মান্না, আপনাকে ধন্যবাদ। আমরা নিশ্চয়ই পরবর্তীতে এ নিয়ে আরও খবর জানবো আপনার কাছ থেকে। অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর। প্রায় 34 মিনিটের ভাষণে তিনি আরও বলেন, গত সরকারের সব অপকর্মের বিচার করা হবে, ভারতের কাছে ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে। রিপোর্ট করছেন মোস্তফা মল্লিক। অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, গত 15 বছরে সব অপকর্মের বিচার করা হবে, শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে ভারতের কাছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম 100 দিন অতিক্রম করলাম। আপনারা জানেন কি কঠিন এক পরিস্থিতিতে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট সরকার প্রধান পালিয়ে গেলে দেশ সরকার শূন্য হয় সাময়িকভাবে। পুলিশ প্রশাসন এ সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়লে উদ্বেগজনক এক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বৈরশাসন টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। বিপ্লব চলাকালে প্রায় 1,500 ছাত্র শ্রমিক জনতার শহীদে মৃত্যু হয়। এই বিপ্লবে আহত হয়েছে 19,931 জন। প্রতিদিনই তালিকায় আরও নতুন নতুন শহীদের তথ্য যোগ হচ্ছে, যারা স্বৈরাচারের আক্রোশের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। প্রধান উপদেষ্টা বলেন, গুমের সঙ্গে যারা জড়িত তারা যতই শক্তিশালী হোক, যে বাহিনীর সদস্যই হোক, তাদের ছাড় দেওয়ার সুযোগ নেই। আমরা গুমের তদন্তে একটা কমিশন গঠন করেছি। কমিশন প্রধান আমাকে জানিয়েছেন অক্টোবর পর্যন্ত তারা 1600 গুমের তথ্য পেয়েছেন। তাদের ধারণা এই সংখ্যা 3,500 ছাড়িয়ে যাবে। অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন, এই ভেবে যে অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান।
কারো সাধ্য নাই আপনাদের গায়ে আবার হাত দেয়। অধ্যাপক ইউনূস স্মরণ করিয়ে দেন, নির্বাচিত সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর সরকারের কাছে গুরুত্বপূর্ণ কাজ। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছি, বিভিন্ন ইস্যুতে তাদের মতামত নিয়ে যাচ্ছি। সকলের ঐক্যমত্যের ভিত্তিতেই আমরা সংস্কার প্রস্তাব চূড়ান্ত করব। নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন, আপনার মনের কথা তুলে ধরুন। আমার অনুরোধ, সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন। সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না। আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব, তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। প্রধান উপদেষ্টা বলেন, সরকারকে ব্যর্থ ও অকার্যকর করতে এক মহাপরিকল্পনা কার্যকর আছে। এই অপশক্তিকে ব্যর্থ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। আপনাদের আরো অনেক। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সফলতা একান্ত চাওয়া হলেও দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি মনে করে প্রধান কিছু বিষয়ে ঐক্যমত্য তৈরি হওয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ভোটে ক্ষমতা হস্তান্তর বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, কোনো রাজনৈতিক দল যাতে আর স্বৈরাচারী হতে না পারে সেজন্য অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয় সংস্কার করে যাওয়া উচিত। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মাসুর শাকিল। অন্তর্বর্তী সরকার তার প্রথম 100 দিনে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নানা ধরনের সংস্কার নিয়ে আলোচনা করেছে, তবে এখনও নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা দেয়নি। 1.5 যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি মনে করে নির্বাচনের রূপরেখা ছাড়া সরকারের ব্যাপ্তি বাড়ালে হিতে বিপরীত হবে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে 16 বছরের জঞ্জাল সরিয়ে জন আকাঙ্ক্ষা পূরণে সরকারের সদিচ্ছা রয়েছে। কাজ এগোচ্ছে, অগ্রগতি হচ্ছে, কিন্তু মানে একটি বিপ্লব পরবর্তী সময়ে, অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণ রাতারাতি পরিবর্তন আশা করে। তাদের আশা করাও অযৌক্তিক না, কিন্তু আসলে বাস্তবতা তো একটু অন্যরকম, এই জন্য রাতারাতি পরিবর্তনগুলো হয়ে যায় না। আমি দেখতে পাচ্ছি যে কাজ হচ্ছে। এই সরকারকে ফেল করতে দেওয়া যাবে না, কারণ আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় ফ্যাসিস্টকে বিতাড়িত করা হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় আমার দেশটা গড়তে হবে এবং সম্মিলিত প্রচেষ্টা একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এখানে কিন্তু অন্য কিছু কোনো কিছু করার সুযোগ নাই। তো সেই জায়গাটা যারা আজকে সরকার পরিচালনা করছে তাদেরকে অনুধাবন করতে হবে, যেই বিষয়গুলো সবাই মিলে আমরা সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সমাধান করতে পারবো সেগুলো করে ফেলা উচিত। ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর দাবিকে ছাত্র নেতারা যৌক্তিক বললেও সংস্কারবিহীন নির্বাচনের পক্ষে নন তারা। আর বিএনপির মতে জনগণের ম্যান্ডেট ছাড়া সংস্কার চাপিয়ে দিলে অন্তর্বর্তী সরকারের উপর আস্থার সংকট দেখা দেবে। আপনি যদি মনে করেন আজকে আমি 20টা করে দিলাম, কি বলে সংস্কার করে দিলাম, বাংলাদেশ আগামী 50 বছর খুব সুন্দরভাবে চলবে, এর থেকে বড় ভুল আর কিছু হতে পারে না। যারা এই সমস্ত চিন্তা করছে বসে বসে আজকে এগুলো করে দিলাম, এরপরে বাংলাদেশে আর কোনো প্রবলেম নাই, দে আর মিস্টেকেন, তারা ভুল করতেছে। সংস্কার আমরা ঐক্যমত্যভাবে যেটা করছি এটা খুব ভালো, বাকি সংস্কার আসতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। না, সংস্কার কার্যক্রম শেষ হওয়ার আগে ভোট দেওয়া সম্ভব না। হ্যাঁ, কিছু অবশ্যই মানুষের গণতান্ত্রিক নির্বাচিত সরকারের হাতে কিছু সংস্কার দ্রুত গতিতে এগোবে সত্য। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার সে যারাই আসুক তাদের হাতে যদি ক্ষমতা ছেড়ে দেওয়া যায়, তাদের জন্য 5 বছর পর্যাপ্ত হবে না সবগুলো কাজ শেষ করার জন্য। এজন্য আমি বিশ্বাস করি যে না, কিছু সংস্কার হয়ে যাওয়া দরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন তারা রাজনৈতিক দলের খেয়ালের উপর আর দেশকে ছেড়ে দিতে রাজি নন। আর বিএনপির দাবি রাজনৈতিক দলের সমর্থন ছাড়া কোনো সংস্কার টেকসই হবে না। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের বিজয়ের দিনে মারাত্মক আহত কাজল মিয়াকে থাইল্যান্ড পাঠিয়েছে সরকার। রোববার দিবাগত রাতে কাজলের স্ত্রী সিনথিয়া সহ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ছাড়ে।
বিমানবন্দরের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, কাজলের মতো গুরুতর আহত আরও 25 জনকে বিদেশে চিকিৎসা দিতে হবে। আহত প্রত্যেকটি প্রাণ বাঁচানো এবং তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা সরকারের অঙ্গীকার। আরও জানাচ্ছেন রিজভী নওয়াজ। 5ই আগস্ট দুপুরে শিক্ষার্থী জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের চূড়ান্ত বিজয়ের কয়েক ঘন্টা আগে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী কাজল মিয়া। সেই থেকে নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কাজলের মাথায় অস্ত্রোপচার হয়েছে। গত 3 মাসে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বটে, তবে বাঁ হাত এবং পা পুরো অচল হয়ে গেছে। রোবোটিক ফিজিওথেরাপি সহ আরও উন্নত চিকিৎসা দিতে কাজলকে থাইল্যান্ডে পাঠানো হলো। ডাক্তার যখন বলেছেন যে এরা স্টেবল হয়ে পাঠানো যাবে, কাজে আমরা তখন থেকে চেষ্টা করছিলাম, কারণ এগুলো তো আমি চাইলেই পাঠিয়ে দিতে পারবো না, কারণ ওই দেশের কোন দেশে তার চিকিৎসাটা হবে, কোথায় ভালো চিকিৎসা হবে, এবং আমরা তো নিজেরা টাকাটা নিয়ে যাব না, টাকাটা কোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাতে হবে এবং যেই হাসপাতালে পাঠাবো সেই হাসপাতালের অ্যাকাউন্টে দিতে হবে। তো এদের ক্ষেত্রে যেটা আসছে, ওরা নর্মালি প্লেনে করে যেতে পারবে না, তাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিতে হবে। তো সেই কারণেই কাজলকে আমরা পাঠালাম এয়ার অ্যাম্বুলেন্সে করে, তার স্ত্রীও তার সাথে গেল। আরও একজন অপেক্ষা করছে নিউরোসায়েন্সে, তাকেও আমরা আশা করি কাল নাইলে পরশু আমরা পাঠিয়ে দিতে পারবো। আজকে যে এয়ার অ্যাম্বুলেন্সটা পাঠালাম 64 লাখ টাকা শুধু এয়ার অ্যাম্বুলেন্সে দিতে হচ্ছে। তারপরে আমাদের প্রথমে একটা ইনিশিয়াল ডিপোজিট আমরা 10 লাখ টাকা দিয়েছি, তারপরে কমান্ডে তারা যখন যা বলবে সেটি আমরা পাঠাবো, কারণ আমাদের তো এখন জানা হয়ে গেল। মুসের জন্য দিয়েছিলাম 1,75,00,000। তারপরে কাশিমি বলে একজন গেছে, তার জন্য আমরা দিয়েছি 70 লাখ। ফাহিমের জন্য আমরা দিচ্ছি 27 লাখ। তাদের তার ইয়ের থেকে যেটা বলেছে, তাদের জন্য আমাদের আরও অনেক টাকা দিতে হবে। তো যখন এগুলো কন্টিনিউয়াস প্রসেস, এটা আমরা ঠিক বলতে পারবো না যে কত টাকা পর্যন্ত লাগবে। কাজল সহ 5 জনকে থাইল্যান্ড এবং সিঙ্গাপুরে পাঠানো হয়েছে, জানান স্বাস্থ্য উপদেষ্টা। ওই যে রোবোটিক থেরাপির কথা যেটা বলছিলাম, আমি এখানে নিউরোসায়েন্সের দিন মোহাম্মদ আছেন, উনি ওটার ডাইরেক্টর, ওনাকে বললাম যে এই যে রোবোটিক ফিজিওথেরাপি যেটা আমাদের দেশে নাই, আপনি আমাকে ইন্টারনেট ঘেটে কিংবা যেখান থেকে হোক আপনি আমাকে কি ইকুইপমেন্ট লাগে এগুলো বাইর করে দেন। যদি পাই কারো কাছ থেকে বিনা পয়সায় যদি নিতে পারি সেটা নিব, অথবা কিনে নিয়ে আসবো। কিনে নিয়ে আসলে এটা তো আমাদের এইবারের ইনজুরিতে শুধু হবে না, ভবিষ্যতে আমাদের তো অ্যাক্সিডেন্ট লেগেই আছে, তাহলে তাদের ক্ষেত্রে এটা কাজ দেবে। জুলাই আগস্ট সময়ে হাসিনা সরকার পতনের আন্দোলনে সহস্রাধিক মানুষের প্রাণ গেছে, আহতের সংখ্যা প্রায় 20,000। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বিশ্বের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের বেশি বৃদ্ধি পেলে ভয়াবহ বিপর্যয় অনিবার্য বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের উচ্চ পর্যায়ের আলোচনায় তারা সতর্ক করে বলেন, এতে কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি সংক্রামক ও মানসিক রোগে জর্জরিত হবে মানব সভ্যতা। পরিস্থিতি উন্নয়নে সবুজ প্রকল্পে ন্যায্যতার ভিত্তিতে পর্যাপ্ত বিনিয়োগ ও কার্যকর পদক্ষেপের আহ্বান পরিবেশবাদীদের। আজারবাইজানের বাকু থেকে আলিমাল রাজির রিপোর্ট। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় জীবাশ্ম জ্বালানি বন্ধে জোট তৎপরতার মাঝেও বিশ্বজুড়ে এই খাতে ভর্তুকি বৃদ্ধি পেয়েছে 4 গুণ। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ধ্বংস হয়ে যাবে উষ্ণমণ্ডলীয় প্রবাল প্রাচীর, গলতে শুরু করবে গ্রিনল্যান্ড ও পশ্চিম অ্যান্টার্কটিকার বরফসহ পার্মাফ্রস্ট অঞ্চলগুলো। বৃদ্ধি পাবে ভাইরাস, জীবাণু ও মানসিক রোগের প্রাদুর্ভাব। এমন পরিস্থিতিতে নির্গমন বন্ধের পাশাপাশি উষ্ণায়ন প্রতিরোধে লাগাতার বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করছেন পরিবেশবাদী ব্যক্তি ও সংগঠন। জলবায়ু অভিঘাতে বাংলাদেশের তীব্র শীত, দীর্ঘ খরা ও বন্যা সহ নানা দুর্যোগের চিত্র বিশ্বমঞ্চে তুলে ধরতে নকশি কাঁথার মাধ্যমে দেয়া হয়েছে সংকট ও উত্তরণের বার্তা। They are thinking in profit in the deep, so they don't want to give money to the global south
to support the people that is in the territories facing the extreme climate crisis. We work on topics like climate justice, also agroecology and food sovereignty. And in La Via Campesina, we're part of La Via Campesina, which is an international movement. It's the biggest social movement in the world. পরিবেশ বান্ধব প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং জাস্ট ট্রানজিশন সহ জলবায়ু অভিঘাতে সৃষ্ট সংক্রামক ও মানসিক রোগ প্রতিরোধে অর্থায়ন ঘাটতিকে হতাশাব্যঞ্জক বলছেন বিশ্লেষকরা। মূলত নীতিগতভাবে এগ্রি করতে হবে যে যেই $1 ট্রিলিয়ন দরকার সেটা যেন ওরা আনতে পারে, যেই লস এন্ড ড্যামেজ ফান্ডের টাকাটা থাকার কথা সেটা যেন আসে, যে প্রতিশ্রুতিগুলো আগের 2 কপে দিয়েছে বা প্যারিস এগ্রিমেন্টে দিয়েছে সেটা বাস্তবায়ন হওয়াটা আসলে অনেক বেশি দরকার। ওরা বলছে আমরা 100 বিলিয়ন দিয়েছি, আর আমরা বলছি আমরা ওডিএ ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট যেটা ছিল একটা দেশকে যে সহায়তা করতে, ওই টাকাটা যদি বাদ দেই তাহলে 20-30 বিলিয়নের ডলার হয়নি। এখানে তো অনেক ধরনের পারপাস আছে। শুধু 2022 সালে বাড়তি তাপজনিত কারণে 68,000 মানুষের মৃত্যুর ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় পরিস্থিতির ভয়াবহতা। এমন বাস্তবতায় দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান পরিবেশবাদীদের। একটি একটি করে 29টা ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স হয়ে গেল বিভিন্ন দেশে। আমরা তো আশায় থাকি যে ভালো কিছু হবে এই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স থেকে। হাই লেভেল সেগমেন্ট মিটিং এবং অন্যান্য নেগোশিয়েটররা তুলে ধরেন, ফলের বাইরেও নানা অ্যাক্টিভিস্ট তো অনেক কিছু জোরালোভাবে তুলে ধরেন। ক্লাইমেট চেঞ্জের কারণে নানাভাবে দুর্দশায় পড়ছি, এটা কিন্তু একটা নীরব ঘাতক হিসেবে আমাদের ক্ষতি করছে, যেটা আমরা কিন্তু বুঝতে পারছি না এমনি স্বাভাবিকভাবে। এবং ফসিল ফুয়েলের কারণে যে ধরনের কার্বন ইমিশন হচ্ছে এবং নানা ধরনের সমস্যা হচ্ছে সেটাও কিন্তু এখানে অ্যাক্টিভিস্টরা তুলে ধরছেন। তবে খুবই সম্মুখ গতিতে আগাচ্ছে এই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স প্রতিবার। তো এবারও আমরা আশা করি হয়তো ভালো কিছু হবে, সেটা বোঝা যাবে 22 তারিখের পরে যে এটা কোন পর্যায়ে শেষ হলো। বিশ্বজুড়ে ধীরে ধীরে নবায়নযোগ্য শক্তির বিস্তার ঘটলেও ব্যবহার কমেনি জীবাশ্ম জ্বালানির ব্যবহার। প্রাকৃতিক দুর্যোগে উদ্বেগ ও বিষণ্ণতায় নানা শারীরিক ও মানসিক জটিল রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। পরিস্থিতি উন্নয়নে পরিবেশ বান্ধব বিনিয়োগে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি প্রয়োজন সমন্বিত উদ্যোগ। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজি, চ্যানেল আই। জানাবো নিটল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরে আগাম শীতকালীন টমেটোর চাষ করে লাভবান হচ্ছেন চাষি। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে টমেটোর ভালো ফলনের পাশাপাশি টমেটোর বাজার দর ভালো পাওয়ায় আর্থিকভাবে সমৃদ্ধ হচ্ছেন টমেটো চাষিরা। বর্তমান বাজার দর ঠিক থাকলে লক্ষাধিক টাকার টমেটো বিক্রির আশা চাষিদের। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। কুড়িগ্রামে গঙ্গাধর নদীর তীব্র ভাঙনে বিলীন হয়েছে বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও বিস্তীর্ণ ফসলি জমি। মাত্র 3 দিনের ব্যবধানে নদী গর্ভে চলে গেছে 200 বসতবাড়ি। সব হারিয়ে উদ্বাস্তু নদীপাড়ের হাজারো মানুষ। ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসলেও আশ্বাসের বাণীতেই থমকে আছে প্রশাসনের তৎপরতা। জানবো খেলার খবর। অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, বিসিবি সহ বেশ কয়েকটি ফেডারেশন ঢিমে তালে চলছে। রোববার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিসিবি, বাফুফে সহ সব ক্রীড়া ফেডারেশনগুলো জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। সংবাদ শেষ করবো, তবে যাওয়ার আগে সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে আগুন, ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের 3.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। প্রথমবারের মতো সাবেক সরকারের মন্ত্রী সচিব সহ 14 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির আজ। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগ। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর, বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলেছে বিএনপি। রাজনৈতিক দলের স্বেচ্ছাচারিতা ঠেকাতে সংস্কার চান আন্দোলনকারীরা। এবং বিশ্বের তাপমাত্রা আরও 2 ডিগ্রির বেশি বাড়লে ভয়াবহ বিপর্যয়ের সতর্কবার্তা। জলবায়ু সম্মেলনের আলোচনায় কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা। দর্শক, এই ছিল চ্যানেলের সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।